প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর প্রথম পর্বে। শুরুতে আমরা জানব বর্গ ও বর্গমূল সম্পর্কে। তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় অর্থাৎ এক পৃষ্ঠায় দেখো, সেখানে বলা হচ্ছে যে কি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলা হচ্ছে সেটা আমরা এবার একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাই আমি এখানে একটা সংখ্যা নিয়েছি, সংখ্যাটি হচ্ছে যে 3। আমাদেরকে বইয়ে বলা হচ্ছে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তাহলে আমি একটা সংখ্যা নিয়েছি 3। এবার আমি যদি এই 3কে 3 দিয়ে গুণ করি তখন আমি পাচ্ছি 3 3 9। তাহলে এই 9 হচ্ছে যে আমি যে প্রথমে সংখ্যাটা নিয়েছি 3, এই সংখ্যার বর্গ। হ্যাঁ, এই 9 হচ্ছে যে 3 এর বর্গ। এবং তারা আমাদেরকে বলছে যে যে সংখ্যাটা আমরা নিয়েছি সেই সংখ্যাটা হচ্ছে যে এই যে বর্গটা পেয়েছি, অর্থাৎ বর্গ যে 9 পেয়েছি, সেই বর্গ 9 এর বর্গমূল হচ্ছে যে 3। তাহলে আমরা যে সংখ্যাটা নেব সেটা হবে ওই যে সংখ্যা দিয়ে গুণ করার পর যেটা পাবো সেটার বর্গমূল, এবং গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে যে বর্গ। তাহলে আমি যদি এখানে আরেকটা সংখ্যা নিই 4, তাহলে 4 সংখ্যাটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি আমি পাবো 4 4 16। তাহলে এখানে 16টা হচ্ছে যে বর্গ, অর্থাৎ 4 এর বর্গ হচ্ছে 16। আর এখানে যে সংখ্যাটা আমি নিয়েছি 4, সেই 4 হচ্ছে যে 16 এর বর্গমূল। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা বর্গ এবং বর্গমূল জিনিসটা কি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তোমাদের বইতে প্রিয় শিক্ষার্থীরা একটা উদাহরণ দিয়েছে, যেমন এখানে 2 একটা সংখ্যা, এই সংখ্যাটাকে 2 দিয়ে যখন গুণ করেছে তারা লিখেছে 2 গুণ 2 সমান 2 স্কয়ার সমান 2 দুগুণে 4। এখানে যে 4 যেটা আমরা পেয়েছি, এই 4টা হচ্ছে যে আমরা সংখ্যাটা নিয়েছি 2, এই 2 এর বর্গ। তাই তারা আমাদেরকে লিখে দিয়েছে 2 এর বর্গ 4। এবার 4 এর বর্গমূল হচ্ছে কত প্রিয় শিক্ষার্থীরা? 2। অর্থাৎ যে সংখ্যাটা আমরা নিয়েছি সেটা হচ্ছে যে এই সংখ্যাটার বর্গমূল, অর্থাৎ 2 যেটা নিয়েছি সেই 2টা হচ্ছে যে 4 এর বর্গমূল। তাই তারা আমাদেরকে লিখে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা 4 এর বর্গমূল হচ্ছে যে 2। আশা করছি এই উদাহরণের মাধ্যমে তোমরা আবারও বর্গ এবং বর্গমূল জিনিসটা কি বুঝে গেলে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার আমরা 2 পৃষ্ঠায় শিখব পূর্ণবর্গ সংখ্যা। নিচে সারণটি লক্ষ্য করি। বর্গের বাহুর দৈর্ঘ্য মিটার এখানে দেওয়া আছে, যেমন 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 5 মিটার, 7 মিটার, এরপরে মিটার দেওয়া আছে। এবার বর্গের ক্ষেত্রফল মিটার স্কয়ার। তাহলে আমরা যদি 1 এর বর্গ বা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করি, 1 গুণ 1 সমান 1, অর্থাৎ 1 স্কয়ার দিতে পারি। 2 এর বর্গের ক্ষেত্রফল যখন বের করব তখন 2 গুণ 2 সমান 2 দুগুণে 4 সমান আমরা 2 স্কয়ার লিখতে পারি। 3 এর বর্গের ক্ষেত্রফল যখন নির্ণয় করব 3 গুণ 3 সমান 3 3 9 সমান 3 স্কয়ার আমরা দিতে পারি। 5 এর বর্গের ক্ষেত্রফল যখন নির্ণয় করব তখন 5 গুণ 5 সমান 5 5 25 সমান 5 স্কয়ার দিতে পারি। 7 এর বর্গের ক্ষেত্রফল যখন নির্ণয় করব 7 গুণ 7 7 7 49 সমান 7 স্কয়ার আমরা দিতে পারি। এ এর যখন আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব a ইনটু a সমান a স্কয়ার আমরা লিখতে পারি। এখন আমরা যে বর্গের ক্ষেত্রফল যে সংখ্যাগুলো নির্ণয় করেছি সেটা একটু ভালো করে খেয়াল করব প্রিয় শিক্ষার্থীরা। যে আমরা এখানে 1 এর বর্গের ক্ষেত্রফল নির্ণয় করছি 1, 2 এর বর্গের ক্ষেত্রফল নির্ণয় করেছি 4, 3 এর বর্গের ক্ষেত্রফল নির্ণয় করেছি 9,
5-এর বর্গের ক্ষেত্রফল নির্ণয় করেছি 25, 7-এর বর্গের ক্ষেত্রফল নির্ণয় করেছি 49। এরা বলছে 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে আমরা যে 1 পেয়েছি এই 1কে আমি কিন্তু 1 গুণ 1 করে লিখতে পাচ্ছি, এবং 4 যেটা পেয়েছি সেটাকে আমরা 2 গুণ 2 করে লিখতে পারতেছি। 9 যেটা পেয়েছি সেটাকে আমরা 3 গুণ 3 করে লিখতে পারতেছি। 25 যেটা পেয়েছি সেটাকে আমরা 5 গুণ 5 করে লিখতে পারতেছি। 49 যেটা পেয়েছি সেটাকে আমরা 7 গুণ 7 করে লিখতে পারতেছি। তাই এদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। আমরা যদি এই 49-এর বর্গমূল নির্ণয় করি প্রিয় শিক্ষার্থীরা, তখন আমরা পাবো 7। 25-এর বর্গমূল যখন নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থীরা তখন পাবো 5। 9-এর বর্গমূল যখন নির্ণয় করবো তখন পাবো 3। 4-এর বর্গমূল নির্ণয় করলে পাবো 2। 1-এর বর্গমূল নির্ণয় করলে পাবো 1। তাই বলা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে প্রিয় শিক্ষার্থীরা, দেখো বলা হচ্ছে যে যেমন 21-এর বর্গ 21 স্কয়ার বা 441 একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং 441-এর বর্গমূল 21 একটি স্বাভাবিক সংখ্যা। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আর একটু সামনের দিকে আগানো যাক। এবার আমরা বর্গ সংখ্যার ধর্ম সম্পর্কে জানবো। নিচের সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেয়া হয়েছে, খালি ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে। এইগুলো তোমাদেরকে এখন পূরণ করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা 1 এটার বর্গ সংখ্যা হচ্ছে 1। 2, 2-এর বর্গ সংখ্যা হচ্ছে 2 দুগুণে 4। 3, 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 3 3 9। এবার এখানে 4 দেওয়া হয়েছে, 4-এর বর্গ সংখ্যা হবে 4 4 16। এখানে আমি তোমাদের জন্য 16টা লিখে দিলাম। 5-এর বর্গ সংখ্যা 5 5 25। 6-এর বর্গ সংখ্যা 6 6 36। 7-এর বর্গ সংখ্যা 7 7 49, সেটা আমি লিখে দিলাম। 8-এর বর্গ সংখ্যা 8 8 64। 9-এর বর্গ সংখ্যা 9 9 81। 10-এর বর্গ সংখ্যা 10 10 100। এরপরে 11-এর বর্গ সংখ্যা 11 গুণ 11 হলে 121। 12-এর বর্গ সংখ্যা 12 দিয়ে 12কে গুণ করলে পাওয়া যাবে 144। এরপরে 13-এর বর্গ সংখ্যা 13 গুণ 13 169। 14-এর বর্গ সংখ্যা 14 গুণ 14 196। 15-এর বর্গ সংখ্যা 15 গুণ 15 225। তাহলে আমরা 15-এর বর্গ সংখ্যা পেলাম 225। এবার 16-এর বর্গ সংখ্যা 16 গুণ 16 256। 17-এর বর্গ সংখ্যা 17 গুণ 17 289। 18-এর বর্গ সংখ্যা 18 গুণ 18 324। 19-এর বর্গ সংখ্যা 19 গুণ 19 361। 20-এর বর্গ সংখ্যা 20 গুণ 20 হবে 400। তাহলে আমরা খালি ঘরগুলো কিন্তু পূরণ করে নিলাম। এবার আমরা একটু ভালো করে খেয়াল করব। তারা আমাদেরকে বলেছে সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। আমরা এখানে যে বর্গ সংখ্যাগুলো পেয়েছি এর এককের ঘরগুলো একটু দেখি। দেখো এখানে এককের ঘর 1, এককের ঘর 4, এককের ঘর 9, এককের ঘর হচ্ছে 6, এককের ঘর 5, এখানে এককের ঘর 6, এককের ঘর হচ্ছে 9, এককের ঘর হচ্ছে 4, এককের ঘর 1, এককের ঘর এখানে 0, এখানে এককের ঘর 1, এখানে এককের ঘর 4, এখানে এককের ঘর হচ্ছে 9, এখানে এককের ঘর হচ্ছে 6, এখানে এককের ঘর হচ্ছে 5, এখানে এককের ঘর 6, এখানে এককের ঘর হচ্ছে 9, এটাতে এককের ঘর 4, এটাতে এককের ঘর 1 এবং সর্বশেষ এটার এককের ঘর হচ্ছে যে 0। তাহলে আমরা কিন্তু এগুলো ভালো করে লক্ষ্য করেছি বা পর্যবেক্ষণ করেছি। লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক আমরা দেখতে পাচ্ছি সেটা 0 আছে, 1 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে বা 9 আছে। কোন বর্গ সংখ্যার একক স্থানে 2 3 7 বা 8 অঙ্কটি নেই। আমরা জানি আমরা শিখেছি প্রিয় শিক্ষার্থীরা আগের শ্রেণীতে অঙ্ক হচ্ছে যে 10টি। অঙ্ক কয়টি প্রিয় শিক্ষার্থীরা? অঙ্ক হচ্ছে 10টি।
শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইগুলো হচ্ছে যে অঙ্ক, মোট 10টি। এই 10টি অঙ্কের মধ্যে আমরা এই সারণীটি যখন পর্যবেক্ষণ করেছি সেখানে দেখতে পাচ্ছি এককের ঘরের মধ্যে রয়েছে 0, 1, 4, 5, 6 বা 9, কিন্তু এককের ঘরের মধ্যে 2, 3, 7 বা 8 এই অঙ্কগুলো কিন্তু নাই। তাহলে আমরা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা যে এককের ঘরে যদি বা একক স্থানের অঙ্কটা যদি 0, 1, 4, 5, 6, 9 হয় তাহলে এদের এই সংখ্যাগুলো হচ্ছে যে কি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমরা এখানে যে ছকটি পূরণ করলাম, অর্থাৎ এই ছকটিতে যে সংখ্যাগুলোর বড় সংখ্যা নির্ণয় করেছি সেই সংখ্যাগুলোর একক স্থানের অঙ্কের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 আছে, 4 আছে, 9 আছে, 6 আছে, 5 আছে, হ্যাঁ, এইগুলো এবং 0 আছে। এগুলো থাকলেই আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, সব সময় যে এগুলো থাকলে যে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা কিন্তু সত্য নয়। যেমন আমি একটা সংখ্যা বললাম, মনে করো 11, 11 এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে যে 1, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন আমি যদি বলি যে 14, এই 14 এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 4, কিন্তু এই 14 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ এই সংখ্যাগুলোকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তখন কিন্তু আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল পাচ্ছি না, পূর্ণ সংখ্যার বর্গমূল পাওয়া যাচ্ছে না, সেজন্য এই সংখ্যাগুলো যে পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সব সময় যে সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0, 1, 4, 5, 6, 9 হলে সেটা যে পূর্ণবর্গ সংখ্যা হবে তা সত্য নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা সত্য। তাই তারা আমাদেরকে এখানে কাজে বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? আমরা বলবো যে না, সব সময় এই কথাটা সত্য হয় না। অর্থাৎ একক স্থানের অঙ্কে 0, 1, 4, 5, 6, 9 হলেই সংখ্যাটি বর্গ সংখ্যা হয় না। সেটার উদাহরণ আমি তোমাদেরকে দিলাম। যেমন আমি তোমাদেরকে উদাহরণে দিয়েছি যে 10, তাহলে 10-এর যে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে কি 0, হ্যাঁ, কিন্তু 10 পূর্ণবর্গ সংখ্যা নয়। 11 ধরতে পারি, 21 ধরতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে কি 31 ধরতে পারি, এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার আমরা 24 ধরতে পারি, হ্যাঁ, 14 ধরতে পারি। এই 24 এবং 14 এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে কত? 4, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই এটার উত্তর আমি দিয়ে দিলাম যে না। এবং আমরা শিখলাম যে একক স্থানের অঙ্কের মধ্যে যদি 2, 3, 7 বা 8 অঙ্কগুলার যে কোনো একটি থাকে তাহলে কিন্তু ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। হ্যাঁ, সেজন্য তারা আমাদেরকে বলছে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সেখানে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে যে 2, অর্থাৎ 2062 এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে যে 2। তাহলে আমরা এখানে শিখেছি একক স্থানে যদি 2 থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। এরপরে দেখতে পাচ্ছি 1057, এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, যেহেতু একক স্থানীয় অঙ্ক 7 সেজন্য 1057 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে পাচ্ছি 23453, এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 থাকার কারণে এই সংখ্যাটিও কিন্তু যে পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে দেখতে পাচ্ছি 33333, এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, যেহেতু একক স্থানীয় অঙ্ক 3 তাই এই সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে দেখতে পাচ্ছি 1068, এখানে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 8, যেহেতু একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 8 তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 1068 সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার 3 নাম্বার একটা কাজ দিয়েছে, বলছে যে 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এটার সমাধান আমি তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার কাজের সমাধানটা আমি তোমাদেরকে দেখালাম। এখানে প্রথম সংখ্যাটা লিখেছি 452, এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, একক স্থানীয় অঙ্ক 2 হওয়ার কারণে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে 5643, এটার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 3, একক স্থানীয় অঙ্ক 3 হওয়ার কারণে এই সংখ্যাটিও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে দিলাম 8597, এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, এখানে একক স্থানীয় অঙ্ক 7 হওয়ার কারণে 8597 সংখ্যাটিও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে লিখলাম 58197, এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, তাহলে একক স্থানীয় অঙ্ক 7 হওয়ার কারণে
58,197 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর দিলাম 87,568, এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 8। একক স্থানীয় অঙ্ক 8 হওয়ার কারণে 87,568 সংখ্যাটিও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এই 5টি সংখ্যা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার 3 পৃষ্ঠা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এবার বলছে এবার সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নিই। দেখো এখানে সংখ্যা 1, 1 এর বর্গ সংখ্যা হচ্ছে যে 1, 9, 9 এর বর্গ সংখ্যা হচ্ছে 81, 11 এর বর্গ সংখ্যা হচ্ছে 121, 19 এর বর্গ সংখ্যা হচ্ছে যে 361। এখানে বলছে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্গ সংখ্যার মধ্যে সবগুলো কিন্তু 1 রয়েছে, অর্থাৎ একক স্থানের মধ্যে কিন্তু 1 রয়েছে। তাহলে আমরা এখানে যে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে লিখতে পারি 1 হবে। কি হবে প্রিয় শিক্ষার্থীরা? 1 হবে। এবার দেখো একইভাবে আমাদেরকে আরেকটা ছক দিয়েছে এখানে, যে সংখ্যা হচ্ছে 3, বর্গ সংখ্যা হচ্ছে 9, 3 3 9, 7, 7 এর বর্গ সংখ্যা হচ্ছে 7 7 7 49 এবং 13, 13 দিয়ে গুণ করলে হবে 169। আমরা দেখতে পাচ্ছি যে যে এই সংখ্যাগুলো 3 7 এবং যে একক স্থানে 3 7 থাকলে আমরা দেখতে পাচ্ছি বর্গ সংখ্যার একক স্থানের মধ্যে 9 রয়েছে। এখানে বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে হোয়াট চিহ্ন দিয়ে বসাতে হবে, হোয়াট চিহ্ন দিয়েছে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হবে প্রিয় শিক্ষার্থীরা? বর্গ সংখ্যার একক স্থানে 9 হবে, এটা হবে 9। এবার সর্বশেষ আরেকটা ছক দিয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে বলছে যে এবং এখানে সংখ্যা দিয়েছে 4, বর্গ হচ্ছে 4 4 16, সংখ্যা দিয়েছে 6, 6 6 36, বর্গ সংখ্যা 14, 14 14 গুণ করলে 196, বর্গ সংখ্যা 196, 16 16 দিয়ে 16কে গুণ করলে 256, তাহলে বর্গ সংখ্যা 256। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর একক স্থানে রয়েছে 4 6 4 6, অর্থাৎ 4 6 রয়েছে। এই 4 6 যদি একক স্থান থাকে, এই সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবসময় 6 রয়েছে। তাহলে এরা আমাদেরকে বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছে থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে হবে কি 6 থাকবে, সেটা আমরা বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে কিছু জিনিস এখানে মনে রাখতে হবে, সেই জিনিসগুলো একটু করে জেনে নাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলেছে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 হয় তা পূর্ণবর্গ নয়। অর্থাৎ কোন সংখ্যার একক স্থানের মধ্যে যদি 2 থাকে, 3 থাকে, 7 থাকে বা 8 থাকে, ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। বিজোড় সংখ্যক বলতে একটা শূন্য থাকলেও হবে না, 3টা শূন্য থাকলেও হবে না, 5টা শূন্য থাকলেও হবে না, এরপরে 7টা, এরপরে 9টা, এভাবে বিজোড় সংখ্যক যদি শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এরপরে বলছে একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। অর্থাৎ আমরা বুঝলাম কি 1 4 5 6 বা 9 থাকলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে। যেমন 81, হ্যাঁ 81, এরপর হচ্ছে 64, এরপরে 25, এরপরে 36, এরপরে 49 ইত্যাদি হচ্ছে যে বর্গ সংখ্যা। যেমন 81 এর বর্গমূল হচ্ছে 9, 64 এর বর্গমূল হচ্ছে যে 8, 25 এর বর্গমূল হচ্ছে 5, 36 এর বর্গমূল হচ্ছে 6, 49 এর বর্গমূল হচ্ছে যে 7। সেজন্য এই সংখ্যাগুলোর যে একক স্থানে 1 4 5 6 9 থাকার পরেও এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা। কিন্তু আমরা যদি 11 বলি, 11 ঘরের মধ্যে কিন্তু 1 আছে, 1 এর কিন্তু আমরা বর্গমূল পূর্ণ সংখ্যায় নির্ণয় করতে পারি না, সেজন্য 11 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক একইভাবে আমরা যদি 91 চিন্তা করি, 91 এর বর্গমূল আমরা কিন্তু পূর্ণ সংখ্যা নির্ণয় করতে পারি না। হ্যাঁ, দশমিকে নির্ণয় করতে পারবো কিন্তু পূর্ণ সংখ্যা নির্ণয় করতে পারি না, সেজন্য 91 সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা নয় বা বর্গ সংখ্যা নয়। এবার বলছে কি দেখো, আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন 100, হ্যাঁ এই 1 এর পাশে কিন্তু 2টা শূন্য আছে, অর্থাৎ জোড় সংখ্যক শূন্য আছে। যেমন
4900, 49-এর পাশে কিন্তু এক জোড়া শূন্য আছে ইত্যাদি। এগুলো হচ্ছে যে বর্গ সংখ্যা। এগুলো কি প্রিয় শিক্ষার্থীরা? এগুলো হচ্ছে যে বর্গ সংখ্যা। যেমন 100 এর আমরা বর্গমূল নির্ণয় করলে 10 পাবো, এবং 4900 এই সংখ্যাটি যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে কিন্তু আমরা 70 পাবো। সেজন্য এই 4900 সংখ্যাগুলো কিন্তু যে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে পূর্ণবর্গ সংখ্যা এবং যে পূর্ণবর্গ নয় সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমরা এখানে বর্গমূলের চিহ্ন শিখব। বর্গমূল প্রকাশের চিহ্ন হচ্ছে এটাকে রুট ওভার বলা হয়, ইংরেজিতে রুট ওভার বলা হয়। এই রুট ওভার চিহ্ন ব্যবহৃত হয় 25-এর বর্গমূল বোঝাতে লেখা হয় রুট ওভার 25। হ্যাঁ, তো আমরা জানি 5 গুণ 5 সমান 25, কাজে 25-এর বর্গমূল হবে কত? 5। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। 16কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই আমরা 16কে মৌলিক গুণনীয়কে এখানে ভাঙছি। দেখো 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে আবার 2 দিয়ে ভাগ করলে পাবো 2। তাহলে আমরা এখানে 2 কয়টা পেয়েছি? 4টা 2 পেয়েছি। তাহলে 16 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এখানে আমরা 4টা 2 পেয়েছি। তাহলে এদেরকে আমরা জোড়ায় জোড়ায় ভাগ করব। যেমন 2 গুণ 2 এক জোড়া, গুণ দিয়ে আবার 2 গুণ 2 দিয়ে আরেক জোড়া। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। যেমন এই জোড়া থেকে একটা 2 নেওয়া হলো, এই জোড়া থেকে একটা 2 নেওয়া হলো, তাহলে 2 গুণ 2 সমান 4। সুতরাং 16 এর বর্গমূল রুট ওভার 16 সমান 4, অর্থাৎ এই 2 দুগুণে 4 যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 16 এর বর্গমূল। আবার আমরা 36কে এবার বর্গমূল করতে পারি। দেখো 36কে বর্গমূল করা হয়েছে। 36কে 2 দিয়ে ভাগ করলে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া গেল 9, 9কে 3 দিয়ে ভাগ করে পাওয়া গেল 3। তাহলে আমরা এখানে পেয়েছি 2 2টা 3 2টা। তাহলে 36 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 সমান এই দুইটাকে নিয়ে এক জোড়া, অর্থাৎ 2 গুণ 2 দিয়ে এক জোড়া গুণ 3 গুণ 3 দিয়ে আরেক জোড়া করানো হয়েছে। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এই জোড়া থেকে একটা 2 নেওয়া হয়েছে, গুণ এই জোড়া থেকে একটা 3 নেওয়া হয়েছে। তাহলে 2 এবং 3 গুণ করে পাওয়া গেছে 3 দুগুণে 6। তাহলে 36-এর বর্গমূল সমান রুট ওভার 36 সমান 6, অর্থাৎ এখানে আমরা যে 6 পেয়েছি। এবার আমরা লক্ষ্য করি, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে সেটা একটু করে জেনে নিই প্রিয় শিক্ষার্থীরা। মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা এই যে এগুলোর মতো করে যে 36-এর মতো করে এবং উপরে যে আমরা 16কে মৌলিক গুণনীয়কে ভাঙছি বা বিশ্লেষণ করছি, এভাবে মৌলিক গুণনীয়কে ভেঙে নিতে হবে। সেই কথাটি আমাদেরকে 1 নম্বরের মধ্যে বলা হয়েছে। এরপরটাতে বলা হয়েছে যে প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। যেমন এই যে পাশাপাশি জোড়ায় জোড়া করে লেখা হয়েছে। এরপরে প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। যেমন এই জোড়া থেকে 2 আনা হয়েছে, এই জোড়া থেকে 3 আনা হয়েছে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। এবার বলছে কি, সর্বশেষে প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল। এগুলো যখন আমরা গুণ করতেছি 2 এবং 3 গুণ করে পেলাম 6, ঠিক 36-এর যে বর্গমূল পেয়েছে কত? 6। এভাবে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। পরের পৃষ্ঠায় অর্থাৎ 5 পৃষ্ঠায় একটা উদাহরণ দিয়েছে। 3136-এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। সেটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করা হয়েছে। 3136 2 দিয়ে ভাগ করে পাওয়া গেছে 1568, 1568কে 2 দিয়ে ভাগ করে পাওয়া গেছে 784, 784কে 2 দিয়ে ভাগ করে পাওয়া গেছে 392, 392কে 2 দিয়ে ভাগ করে পাওয়া গেছে 196, 196কে 2 দিয়ে ভাগ করে পাওয়া গেছে 98, 98কে 2 দিয়ে ভাগ করে পাওয়া গেছে 49, 49কে 7 দিয়ে ভাগ করে পাওয়া গেছে 7। অর্থাৎ সবগুলো মৌলিক উৎপাদক দিয়ে বা মৌলিক গুণনীয়ক দিয়ে এগুলো ভাগ করা হয়েছে। তাহলে 3136 সমান আমরা পেয়েছি এখানে 2 কয়টা? 1 2 3 4 5 6, 6টা 2 পাওয়া গেছে, সেই 6টা 2কে গুণাকারে লেখা হয়েছে, এবং 7 2টা পাওয়া গেছে, সেই 7 2টাকে গুণাকারে লেখা হয়েছে। এবার প্রতি জোড়ায় ভাগ করা হয়েছে 2 গুণ 2 দিয়ে এক জোড়া, আবার গুণ দিয়ে 2 গুণ 2 দিয়ে আরেক জোড়া, গুণ দিয়ে 2 গুণ 2 দিয়ে আরেক জোড়া, গুণ দিয়ে 7 গুণ 7 দিয়ে আরেক জোড়া ভাগ করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি
4 জোড়া মৌলিক গুণনীয়ক রয়েছে। তাহলে সুতরাং 3136 এর বর্গমূল সমান √3136 সমান প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে গুণনীয়ক আসবে এবং এদের ধারাবাহিক গুণফল নির্ণয় করতে হবে। তাহলে এই জোড়া থেকে একটা 2 আসলো, এই গুণ দিয়ে, এই জোড়া থেকে একটা 2 আসলো, গুণ দিয়ে, এই জোড়া থেকে একটা 2 আসলো, গুণ দিয়ে, এই জোড়া থেকে একটা 7 আসলো। তাহলে ধারাবাহিক গুণ করে পাওয়া গেল 56। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3136 এর গুণফল পাওয়া গেল 56। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় তা তোমরা এখন শিখে গেলা। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমাদের কাছে যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।